I'm going to record this class, and in this class, I'm going to talk about practical use of noun. নাউনের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয় আমরা দেখব। অর্থাৎ 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, এর ভিতরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা আমাদের দরকার, সেগুলো আমি প্রত্যেকটাই ডিটেলস আলোচনা করব। আপনারা মনে রাখবেন, এই পার্টস অফ স্পিচ এর ডিটেলস জানা মানে আপনার ইংলিশ গ্রামার কমপ্লিট করা। ইংলিশ গ্রামারে এর বাইরে কোনো কিছু নেই। যদি কোনো কিছু থাকে সেটা এইটার থেকেই আসবে, পার্টস অফ স্পিচের সাথেই সেটা কানেক্টেড, অবশ্যই অবশ্যই কানেক্টেড। পার্টস অফ স্পিচ যার জানা থাকে, তার গ্রামারের 80% সবকিছু কমপ্লিট করা থাকে। ঠিক আছে, এই জন্য এটা জানতে হবে। আর আমি আপনাদের যখন ডেমো ক্লাসগুলো নিয়েছিলাম, শুরুতেই বলছিলাম যে পেইড কোর্সে ফার্স্টের কিছু ক্লাস গ্রামাটিক্যাল ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস নিব আমি গ্রামারের উপর, যেটা আপনাদের দরকার আপনার ভিত্তিটা মজবুত করার জন্য। গ্রামার ক্লাস একটু হার্ড মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, তারপরেও যতটা পারা যায় নেওয়ার চেষ্টা করতে হবে। মনে কিছু বুঝতে না পারলেও বিষয়গুলোর সাথে ফ্যামিলিয়ার বা পরিচিত হতে হবে। যখন যখন আমি স্পোকেনের ক্লাস নিব, ইংলিশে কথা বলা স্পিকিং করা শেখাবো, সেগুলো অনেক আনন্দের সাথে প্লেজারের সাথে শিখতে পারবেন, এনজয় করতে পারবেন। বাট অনেকের কাছে গ্রামার ক্লাসগুলো একটু কঠিন মনে হয়, একটু কষ্ট বা হার্ড মনে হয়। মনে হলেও আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যদি আপনি ইংলিশে এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান। আমি ফ্রি ক্লাস যখন নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন কতটা ডিটেলসে বুঝিয়েছিলাম, কারণ আমি ভাষা ভাষা কাউকে শেখাতে চাই না। আমি যদি স্পোকেন দিয়ে শুরু করি, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এটা হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি যতটুকু শেখাবো ততটুকুই আপনি পারবেন, নতুন করে কিছু করতে পারবেন না। এই জন্য বেসিক গ্রামারটা জানতে হবে। তাহলে এখন হয়তো এটার বেনিফিট আপনি বুঝতে পারবেন না, সামনে যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনি করবেন স্পিকিং বা রাইটিং এর, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো কেন পড়ানো হয়েছিল। এইগুলো করলে কি হয়, আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসবে, নিজের মতো করে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু যদি গ্রামারগুলো আমি না শেখাই, জাস্ট স্পোকেন করাই, আমি যা পড়াবো অতটুকুই পারবেন। নিজের মতো করে নতুন কিছু যখন বলতে বা করতে বা লিখতে যাবেন, একটা কনফিউশন ফেস করবেন, এরকম একটা সেন্টেন্স আমি বলছি বা লিখছি, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই প্রবলেমটা তৈরি হবে। এই জন্য এগুলো আগে থেকেই বলে রাখলাম, গ্রামেটিক্যাল ক্লাস একটু কঠিন বা হার্ড লাগলেও ধৈর্য ধরে করবেন। ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, এই কথাটা বারবার বলি, ক্লাস করতে গেলে ধৈর্য লাগবে। আমি আপনাদের একটা টাইম দিয়েছি যে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যে ল্যাঙ্গুয়েজটা আপনি 10 বছর, 15 বছর, 20 বছর একাডেমিক লাইফ পার করেও, জব প্রফেশনের ভিতরে গিয়েও, যে ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারেননি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেও, সেটা 3 মাসের ভিতর শেখা এটা কোয়াইট ইম্পসিবল। বাট সেটা আমি শিখিয়ে থাকি, সেটা আপনাদেরকে শেখাবো। এটা সম্ভব কিভাবে, বিভিন্ন স্ট্র্যাটেজি বা টেকনিক মেনটেন করে, ফলো করে, প্র্যাকটিসের মাধ্যমে, রেগুলার। সো সেই সময়টা আমাকে দিতে হবে। অনেকে ভর্তি হওয়ার সাথে সাথে ভাবে কি যে আমি আজকেই সব পেরে যাব, আজকেই সব শিখে যাব, পেইড কোর্স করছি, টাকা দিয়ে ক্লাস করছি, মনে হয় একদিনেই সব জেনে যাবো বা শিখে যাবো। বা 2টা 3টা ক্লাস না বুঝলে আর মন ভালো থাকে না, করতে ইচ্ছা হয় না, এরকম করলে হবে না। এখানে আমাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই সিকোয়েন্স মেনটেন করতে গেলে কোনো ক্লাস অনেক ভালো হতে পারে, কোনো ক্লাস হার্ড বা কঠিন মনে হতে পারে। যদি হার্ড বা কঠিন মনে হয়, তারপরেও ধৈর্য ধরে যতটুকু পারা যায় নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে বলছি না কোনো কিছু ডিটেলসে মুখস্থ করার বা নোট করার, জাস্ট জেনে রাখেন, বিষয়গুলোর সাথে পরিচিত হন। গ্রামেটিক্যাল ক্লাস যা নিব, জাস্ট লাইটলি নেওয়ার চেষ্টা করেন, শুধু দেখেন, যা বলি সেগুলো শোনেন। না কোনো কিছু মুখস্থ করতে হবে, না কোনো কিছু নোট করতে হবে, নাথিং লাইক দ্যাট। জাস্ট একটু দেখেন, আমি যে কথাগুলো বলি, বোঝেন বা না বোঝেন, শুধু দেখেন, বিষয়গুলোর নামটা অন্তত শোনেন, পরিচিত হন। এরপরে এর সঙ্গে ছোট ছোট কিছু স্পোকেন রুলস আমি প্র্যাকটিস করাবো, তাহলে একসাথে দুটো বিষয় কভার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? গ্রামার ক্লাস একটু কঠিন লাগলেও ধৈর্য ধরে একটু Sir, করতে হবে। ওকে। granting import. হ্যাঁ, গ্রামারটা ইম্পর্টেন্ট, এটা দরকার। আহ, এই জন্য আমি একটু দেখাই, প্রত্যেকে বোঝেন, কারণ যেটা সত্যি সেটা আমি বলেই নেই। এই 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 স্পোকেন কোর্স করতে গিয়ে কেউ গ্রামার শেখায় না, বাট আমি শেখাই। আমি এটাকে এক সুতোয় গাঁথতে পারি, গ্রামার এবং স্পোকেনের জায়গাটাকে, এটা কিভাবে হয়, কিভাবে ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসে, সবই আমি দেখাবো। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেগুলোকেই নাউন বলে। আমি এইমাত্র আপনাদের বললাম টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এর ভিতর মেইন হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব, এগুলো হচ্ছে জিস্ট, এটা বাদে সেন্টেন্স হয় না। নাউন একটা বাক্যের শুরুতে বা সাবজেক্টের স্থানে থাকে, ইভেন অবজেক্টের স্থানেও থাকে মোস্ট অফ দ্য টাইম। সো নাউন মানে কি, নাম, যে কোনো কিছুর নাম, সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, ঘটনা, গুণের নাম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এক কথায় কেমন জানেন, পৃথিবীতে যত শব্দ আছে সবই নাউন। তাহলে
তাহলে আপনি বলতে পারেন অন্য পার্টস অফ স্পিচ গুলো কিভাবে হয়, বাক্যে তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়। সেই একটা ওয়ার্ড মনে করেন, আমি যদি বলি যে TAL কে টক, আমি যদি আপনাকে বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি বলি জিও গো, এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি এক কথায় বলবেন ভার্ব। বাট এটা ভার্ব না, অ্যাজ আ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড একটা নাম, এটা একটা নাউন। ভার্ব কখন হবে, যখন এটা অ্যাকশন দিবে। আমি যদি বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বা আই এম গোয়িং টু স্কুল, তখন এটা ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দেখেন এরকম সেন্টেন্স শুনছেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবী। এই বাক্যটার বাংলা অর্থ এরকম যে পৃথিবীটা এভাবেই চলে, এই নিয়মেই চলে, এভাবেই গো মানে যাওয়া, তাই না? তো পৃথিবীটা এভাবেই যায়। তো এই যে দায়ের পরে গো বসছে, হ্যাঁ, এই গোটা কিন্তু একটা নাউন হিসেবে বসছে এখানে, কারণ এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। এখানে মেইন ভার্ব মূলত ইজ, দিস এর পরে আছে, অর্থাৎ দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। বাক্যটার বাংলা অর্থ এরকম যে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবী এভাবেই যায়, পৃথিবী এভাবেই চলে। বিষয়টা জাস্ট এরকম, পৃথিবীটা এভাবেই থাকে। সো এই বাক্যে গোটা সাবজেক্টের পরে আছে, আই গো টু স্কুল, এই গোটা ভার্ব, এই গোটা অ্যাকশন দেয়। কিন্তু এই বাক্যে গোটা সাবজেক্টের পরে নেই, পরের বাক্যে সাবজেক্ট থেকে দূরে আসে, একটা আর্টিকেলের পরে বসছে, দি এর পরে বসছে। তার মানে এই গোটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ একটা নাউন। টক মানে কথা বলা, আমি যদি বলি আই টক বা আই এম টকিং, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এই টকটা মেইন ভার্ব। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, টক উইথ হিম এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। অর্থাৎ আই টক টু হিম, এই টকটা সাবজেক্টের পরে ভার্বের স্থানে বসছে, এই জন্য এটা ভার্ব, এটা অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে যে আমি কথা বলি। আর আই হ্যাভ আ টক উইথ হিম, এখানে আমার তার সাথে একটা কথা আছে, এখানে মেইন ভার্বটা হচ্ছে হ্যাভ, আছে। ওই টক শব্দটা একটা নাউন। এটা কিভাবে হলো, জাস্ট অবস্থানের পরিবর্তনের কারণে। তো পৃথিবীতে যত ওয়ার্ড আছে অ্যাজ আ ওয়ার্ড সবই নাউন, শুধু দেখতে হবে কোন ওয়ার্ডটা কোন জায়গায় বসছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, সেভাবে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়। অনেকে এই ধারণাটা করে থাকে যে পার্টস অফ স্পিচ মুখস্থ করা যায়, এই ওয়ার্ডগুলো নাউন, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলো ভার্ব, এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু এগুলো ফিক্সড না। নাউন রিলেটেড ওয়ার্ড, ভার্ব রিলেটেড ওয়ার্ড আমি তো পড়তে বলছি, যার ভোকাবুলারিতে দুর্বল ভার্বের ভোকাবুলারি পড়বেন, এটা আপনি পড়তে পারেন, সমস্যা নাই। বাট এগুলো ফিক্সড না, মনে রাখবেন পরিবর্তনশীল, এবং পরিবর্তন অনুযায়ী সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হতে পারে। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম ইউর টিচার, হ্যাঁ, আপনারা আমাকে স্যার স্যার বলে ডাকছেন এখন। আমি যখন আমার ইউনিভার্সিটিতে আমার ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। বলেন কি করছেন? স্যার আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছিলাম, একটা প্রবলেম ছিল, আপনি যে পিডিএফ ফাইলগুলো দিয়েছেন আমাদের এক্সারসাইজ করার জন্য, সেখানে কিছু প্রবলেম ছিল। আচ্ছা, এটা এটা নিয়ে শেষে কথা বলবো। আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে দেখেন। এরপর আমি কি বললাম, যে তাহলে নাউন কি, নেমিং ওয়ার্ড, সবকিছুর নামকেই নাউন বলে। কিন্তু আমি বুঝবো কিভাবে সব যদি নাউন হয়, তাহলে আমার বাক্যে নাউন কোনটা হবে, যে ওয়ার্ডটা সাবজেক্টের স্থানে থাকবে, একদম বাক্যের শুরুতে থাকবে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে, ঠিক আছে, তাকে আমরা নাউন বলবো। সো এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, একটা মিনিট। আচ্ছা, এবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। নাউন আর ইউজ টু নেম পার্সন, থিংস, অ্যানিমালস, ইভেন্টস, প্লেস, আইডিয়াস, এক্সেট্রা। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম, এটা সাবজেক্টের স্থানে আছে, এটা একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত একটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড এটা নাউন।
তাহলে এইভাবে আমরা নাউনগুলোকে আইডেন্টিফাই করি। এরপর দেখেন, নাউন আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। নাউন 5 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাম আপনারা শুনছেন, বাট প্র্যাকটিক্যাল ইউজটা কি, প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি, প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাকে জানতে হবে। দেখেন, নাউন মেইনলি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিয়েট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিয়েট নাউন আবার 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। একসাথে বলা হয় আর কি যে 5 প্রকার নাউন আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখেন এখানে কি বলছে, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন refers to specific names of persons, things, places, ideas, etc. So here you can see, just wait. হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। না, আমি আমি তো যেতে পারিনি। আমি আমি ভাবছি একজনকে পাঠাই দিব, আপনি ঠিকানা দিলে আমি পাঠাই দিতাম। আমি তো বসে আছি এই জন্য। নূর অপটিক্যালের সামনে, ইসলাম, ইসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। এই এই হীরা, তুমি একটু দ্রুত পাঠাও, ও লাগবে, তা নাহলে হচ্ছে না। ওই নূর অপটিক্যালের সামনে, হাদিস পার্কের সামনে বলবা যে নূর অপটিক্যাল, ইসলাম প্রিন্টার, ইসলাম প্রিন্টার, বুঝলে? একটু পাঠাও। আর হ্যাঁ, আর দাও দাও, আর আজ থেকে সাথে দুটো ব্যানারও আছে, একটু দাও। হুম, একটু দ্রুত জানাও আমার, দাও যায় কিনা। হুম। লোকের সাথে পারা যায়। সরি ফর দ্যাট, বারবার এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। আমি দেখাচ্ছি, জাস্ট একটু সময় দিন প্লিজ। কই গেল? আচ্ছা, দেখেন, বোঝার চেষ্টা করেন। তাহলে নাউন হচ্ছে টোটাল 5 প্রকার। এখন এর ভিতর আমার প্রপার নাউন কোনটা? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সন, থিংস, প্লেসেস, এটসেট্রা, অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন refers to
specific names of persons, things, places, and always start with a capital letter. I like the story of Shakespeare. বোঝেন, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জায়গার নাম বোঝালে সেটাই প্রপার নাউন। যেমন শেক্সপিয়ার, পৃথিবীতে একজনই আছে। আমরা বুঝতে পারছি যে কার কথা বলছে। উই প্ল্যান টু ভিজিট সিলেট, সিলেট একটা নির্দিষ্ট জায়গার নাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তাজমহল একটা নির্দিষ্ট স্থাপনার নাম। সো এই জায়গাগুলো মূলত প্রপার নাউন। এই প্রপার নাউনের আর কমন নাউনের ভিতর পার্থক্যটা কি আমি আপনাদের বলছি। দুটো একসাথে কম্পেয়ার না করলে বোঝা যায় না। আমি আরেকটু সামনে আসি, দেন আমি আবার ব্যাকে এসে ডিটেলসটা বলছি। এরপর দেখেন এখানে কি বলছে, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকেই কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এক্সেট্রা। A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of proper noun. It is the opposite of proper noun. দেখেন একটু বোঝার চেষ্টা করেন। Here you can see a common noun refers to a specific generic name of persons, places, things, etc. and it is the opposite of proper noun. Alex is a student. Alex একজন ছাত্র। দেখেন অ্যালেক্স একটা নির্দিষ্ট ছেলের নাম, এটা একটা প্রপার নাউন। স্টুডেন্ট শব্দটা কি, একটা কমন নাউন। ডগস ক্যান বি ভেরি কিউট। ডগস শব্দটি হচ্ছে মূলত আমাদের একটা কি, এটা একটা কমন নাউন। কেন কমন নাউন? পৃথিবীতে যত কুকুর আছে সব কুকুরকেই আমরা কুকুর বলি, দ্যাট ইজ দ্য কমন নেম। কিন্তু অনেকে আছে না, শখের বশে তার পোষা প্রাণীটার নাম রাখে। যদি নির্দিষ্ট করে কোনো কুকুরের নাম বলা হয় তাহলে সেটা আমার কি, সেটা হচ্ছে আমার মূলত প্রপার নাউন। ইউ লাভ ফ্লাওয়ার, যত ফুল আছে পৃথিবীতে সব ফুলকে আমরা ফুল বলি। বাট যদি নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বলা হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। যেমন দেখেন, হ্যার ইউ ক্যান সি ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড প্রপার নাউন। প্রপার নাউনটা কি বললাম, কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার কি নির্দিষ্ট নাম। কমন নাউনটা মানে কি, কমন মানে জাতিবাচক। যেমন ম্যান, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আমরা মানুষ বলি, দ্যাট ইজ দ্য কমন নেম। বাট যদি স্পেসিফিকলি কোনো মানুষের নাম ইন্ডিকেট করা হয়, এটা রহিম, এটা করিম, এটা রবিন, এটা রানা, সেটা হচ্ছে মূলত প্রপার নাউন। পৃথিবীতে যত কবি আছে সব কবিকে, যারা কবিতা লেখে, কবিতার লেখক, তাদেরকে আমরা কবি বলি। বাট যদি নির্দিষ্ট করে কোনো কবির নাম বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ওশান, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে সাগর বলছি, নির্দিষ্ট করে কোনো নাম বললে সেটা প্রপার নেম। পৃথিবীতে যত নদী আছে, যে কোনো একটা নদী আপনি দেখলেন, আপনার কাছে আননোন, আপনি নাম জানেন না, সেটাকে আপনি বলছেন ইটস আ রিভার, এটা একটা নদী। কিন্তু নির্দিষ্ট করে কোনো নদীর নাম যদি আপনি বোঝান, যে এটা রূপসা, এটা বুড়িগঙ্গা, এটা কর্ণফুলী, এটা সুরমা, এটা কীর্তনখোলা, এটা আমাদের মূলত কি, এটা হচ্ছে আমাদের মূলত, আবারও বলছি, প্রপার নাউন। প্রপার নাউন। ওকে, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরে বলছি, পরে কথা বলছি। আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। বিল্ডিং বা কান্ট্রি, যত দেশ আছে সব দেশকে আমরা দেশ বলি। এরপর নির্দিষ্ট করে কোনো দেশের নাম যদি আপনি বলেন, সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। অনেকে আছে না, শখের বশে তার বাড়ির নাম রাখে, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, অমুক মেনশন, তমুক মেনশন, বিভিন্ন নাম থাকে না, অমুক কুঠির, তমুক কুঠির। মনে করেন যত বিল্ডিং আছে, ইট পাথর দিয়ে যেটা বানায় সেটা একটা বিল্ডিং, দ্যাট ইজ দ্য কমন নেম, দিস ইজ আ বিল্ডিং। বাট নির্দিষ্ট কোনো নাম যদি থাকে একটা বিল্ডিং এর, বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, তাহলে সেটা প্রপার নাউন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রপার অ্যান্ড কমন নাউন? এটা কি বোঝা গেল এখান থেকে, জায়গাটা থেকে? বিষয় হচ্ছে কি, এই যে যে প্যাসিফিক ওশান, এই ওশানটা কি আবার আলাদা করে কি আমি কমন নাউন বলবো?
এক সেন্টেন্সের ভিতরে, যে প্যাসিফিক বলবো নাউন নাকি দুটো একসাথেই না বলবো না প্রপার নাউন? আপনার তো তখন ওইরকম আইডেন্টিফাই করতে হবে না। আপনি পার্টস অফ স্পিচের ভিতরে তো আর এটা বলতে হবে না এটা প্রপার এটা কমন। বিষয়টা পার্টস অফ স্পিচ হচ্ছে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ এরকম। ঠিক আছে, প্যাসিফিক ওশান এটা আমার প্রপার নাউন, এইভাবেই বলতে হবে একসাথে, আলাদা না। ঠিক আছে, আলাদা না, একসাথে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। এইখানে একটা বিষয় আছে, এই নোটটা আপনাদের লাগবে। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন। দেখেন, আবারও বলছি, বয়, পৃথিবীতে যত ছেলে আছে যত বালক আছে সবাইকে আমরা বলি দিস ইজ আ বয়। যদি কারো নির্দিষ্ট করে নাম বলেন সেটা প্রপার নাউন, বাট আদারওয়াইজ বয় ইজ আ কমন নেম। এই বয় কখনো একা লেখা যায় না। অর্থাৎ আপনি যদি বলেন আই নো বয়, এটা আপনি যদি বাংলায়ও বলেন আপনি ভেবে দেখেন সেন্টেন্স মিলাতে পারবেন না। আই নো বয় মানে কি, আমি ছেলে চিনি, আমি ছেলে চিনি, এরকম হয় না। বলছে কি, কমন নাউন কখনো একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসে, না হলে কমন নাউন প্লুরাল হয়। এটা রাইটিং এর অনেক বড় একটা ফ্যাক্ট, প্রত্যেকে এখানে ভুল করে। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেক বড় ভুল। দেখেন, আবার বলছি, আবার বলছি, বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি আই নো বয়, আমি ছেলে চিনি, এরকম কি হয়? হয় আপনি এটা বলেন যে আমি ওই ছেলেটাকে চিনি বা আমি ওই ছেলেদেরকে চিনি। আপনি বলতে পারেন আই নো দা বয়, আই নো আ বয়, আই নো বয়েস, প্লুরাল হতে পারে, অথবা সাথে আর্টিকেল বা ডিটারমিনার হতে পারে, কিন্তু একা কখনো বসে না। আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি, এরকম হয় না। হয় আপনি এটা বলেন আমি এই শিক্ষকটিকে পছন্দ করি বা আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আই লাইক টিচার্স বা আই লাইক দ্য টিচার, আই লাইক আ টিচার। বলতে পারেন, দা বলতে পারেন, টিচার্স বলতে পারেন, কিন্তু আই লাইক টিচার এরকম বলা যায় না। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। ঠিক আছে, সো এরকম ভাবে বাক্য লেখা যায় না যে আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট। তবে এভাবে লেখা যেতে পারে যে আই নো বয়েস, আমি ছেলেদেরকে চিনি, আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে প্রশংসা করি। এটা কমন নাউনের অনেক বড় একটা ফ্যাক্ট, এটা মনে রাখবেন। টিচার মানে কি, যারা শিক্ষকতা করে সবাইকে টিচার বলে, যারা কবিতা লেখে সবাই কবি। অর্থাৎ বয়, টিচার, পোয়েট এগুলো সবই কমন নেম, কমন নাউন। সো কমন নাউন কোনো বাক্যে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে সেটা প্লুরাল হবে, না হলে সেটা প্লুরাল হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এরপর দেখেন কালেকটিভ নাউনটা কি। অনেকে এই কালেকটিভ নাউনের সাথে কমন নাউন গুলিয়ে ফেলে। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এক্সেট্রা। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার refers to a group of things, persons, or animals. Collective noun in English grammar refers to a group of things, persons, or animals. For example, our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Each team contains 11 players. More example, cattle. Cattle মানে গবাদি পশুর দল। class, audience, mass, জুরি। জুরি মানে বিচারক বৃন্দের দল। crowd, জনতা, গভর্নমেন্ট, সরকার, পুলিশ। এখন এগুলো কেন কালেকটিভ নাউন, এটা বুঝতে হবে। কমন নাউন মানে হচ্ছে কমন নেম, জাতিবাচক। জাতিবাচক মানে কি, যে এটা মাছ, এটা ফুল, এটা ফল, এটা পশু, এটা পাখি, এটা মানুষ, এটা নদী, এটা সাগর। দ্যাট ইজ দ্য কমন নেম। আর প্রপার নাউন কি, স্পেসিফিক কোনো কিছুর নাম। এটাও গেল। কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিবাচক, মানে সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ গ্রুপ অফ থিংস, গ্রুপ অফ পিপল। যেমন একটা ক্লাস, ক্লাস কি একজনকে দিয়ে হয়? 10 জন, 20 জন, 50 জন ছাত্রছাত্রী মিলে একটা ক্লাস হয়। আর্মি, আর্মি কি একজন থাকে? না। পুলিশ, পুলিশে কি একজন থাকে? না। কতগুলো ব্যক্তির সমন্বয়ে একটা টিম তৈরি হয়, টিম। 11 জন ব্যক্তি হলে একটা টিম হয়। তাহলে এই টিম শব্দটা কমন নেম।
ফ্যামিলি শব্দটা কমন নেই, পরিবার একজনকে নিয়ে পরিবার হয় না, তাহলে দুইজন, তিনজন, চারজন, দশজন, একটা সমিতি, সোসাইটি, একটা অর্গানাইজেশন, ইট ক্যান বি প্রাইভেট অর পাবলিক অর পলিটিক্যাল। সো এখানে একটা র্যাঙ্ক থাকে, পদ পদবি থাকে, যেমন পুলিশের ভিতর থাকে না, ওসি, এসআই, হ্যাঁ, এডিসি, বিভিন্ন পদ পদবি থাকে, এসপি। সো একটা র্যাঙ্ক থাকে, সেনাবাহিনীর ভিতর থাকে কর্নেল, মেজর, জেনারেল থাকে। হ্যাঁ। সো এরকম একটা বিষয়। আর হচ্ছে যেটা বললাম যে একটা সমষ্টি, সেটা কোনো মানুষের সমষ্টি হতে পারে, সহজভাবে বিষয়টা বুঝতে হবে, কোনো পশু পাখির সমষ্টি হতে পারে, কোনো আহ, বিষয় বা বস্তুর সমষ্টিও হতে পারে। ঠিক আছে। এক জায়গায় কোনো কিছু গ্যাদার হওয়া, জড়ো হওয়া, সেটা কোনো সোসাইটি হতে পারে, কোনো ফ্যামিলি হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো কমিটি হতে পারে, কোনো টিম হতে পারে, গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি একজনের দ্বারা চলে? সরকার। সরকার হতে গেলে সেই সরকারের বিভিন্ন পর্যায় থাকে না, মন্ত্রী, হ্যাঁ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবকিছু মিলাই তো একটা সরকার হয়। একটা পলিটিক্যাল পার্টি, সেখানে একটা র্যাঙ্ক থাকে না, যে ইনি প্রেসিডেন্ট, ইনি সেক্রেটারি, ইনি জয়েন্ট সেক্রেটারি। সো এইটাই হচ্ছে মূলত কালেকটিভ নাউন। আবারও বলছি, কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, মানে এটা তৈরি করা হয়, এটা গঠন করা হয়। এটা কোনো ব্যক্তির সমষ্টি হতে পারে, কোনো বস্তু, অনেকগুলো বস্তু এক জায়গায় মিলে হতে পারে, অনেকগুলো প্রাণী এক জায়গায় মিলে একটা সমষ্টি তৈরি হলে সেটাই হচ্ছে মূলত কালেকটিভ নাউন, আর কিছুই না। খুবই সিম্পল ভাবে বিষয়টাকে বুঝতে হবে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? কোনো কনফিউশন, কোনো জড়তা, কমপ্লেক্সিটির ভিতর যাওয়া ঠিক না, এই বিষয়গুলো বোঝার জন্য কমন নাউনে আমি বলবো, সবকিছুই বলবো। এরপর দেখেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। ইটস সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট কান্ট কাউন্ট। ঠিক আছে, কি বলছে? ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, ইটস সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যান্ট কাউন্ট। অর্থাৎ এটা এমন কিছু নাউন যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না। আমরা ধরতে পারি, দেখতে পারি, কিন্তু গুনতে পারি না। অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক থিংস, গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা। এইটাই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। খুবই সহজভাবে বুঝতে হবে। ওজন আছে, ইট হ্যাজ আ কোয়ান্টিটি বাট নট নিউমেরিক। ওকে। কিন্তু আমরা গুনতে পারি না, আমরা দেখতে পারি, আমরা এটাকে ধরতেও পারি। ম্যাটেরিয়ালিস্টিক থিংস, লবণ, লবণের দানা কি একটা দুইটা করে গোনেন, নাকি কেনার সময় কেজি দরে কেনেন? এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ। সো এগুলো হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এরপর দেখেন, ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউর সিস্টার। সো গোল্ড ইজ আ ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, সোনার বার, ওজন করা হয় না। উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। কটন ড্রেস ইজ মাই ফেভারিট। এবার দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। ম্যাটেরিয়াল নাউন ছিল যে ওজন আছে কিন্তু গণনা করা যায় না। আর এইটা হচ্ছে মূলত কি, এটা আমরা দেখতেও পারি না, গুনতেও পারি না, ধরতেও পারি না, স্বাদও নিতে পারি না, ঘ্রাণও নিতে পারি না, শুনতেও পারি না। ইটস জাস্ট আ ফিলিং, নট ফিজিক্যাল থিংস। কি বলছে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন্স express ideas, feelings, realizations, and qualities that we can't see, thus, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feeling, not a physical things. বলছে, my love for you cannot be measured. তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, পরিমাপ করা যায় না এমন। ঠিক আছে, my love for you cannot be measured. I love, I loved, I will love you. আমরা এরকম বলি না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে ভালোবাসবো। যদি সাবজেক্টের পরে লাভ কথাটা বসান, সেই লাভটা ভার্ব। কিন্তু মাই লাভ ফর ইউ, আমার ভালোবাসা তোমার প্রতি, এই যে মাই পজিটিভ কেস, লাভ এটা নাউন,
মাইটা কি অ্যাজেক্টিভ, অনেকে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার এগুলোকে প্রোনাউন বলে, এগুলোর উপর ক্লাস আছে, এগুলো প্রোনাউন না, অ্যাজেক্টিভ। নাউনকে মডিফাই করে, মাই নাউন লাভ, একসাথে একটা নাউন ফ্রেজ, এখানে মূলত ভার্ব হচ্ছে ক্যান নট বি মেজার্ড। সো ওই লাভটা কিন্তু মূলত একটা নাউন, ওটা সাবজেক্টে আছে এবং ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই তার আসল সৌন্দর্য। সো কাইন্ডনেস শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা? কাইন্ডনেস। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে। এই যে হার বিউটি, এই বিউটি শব্দটা কি? এটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ এটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, জাস্ট there is no physical things, we can just imagine it. এরপর দেখেন, তাহলে এই গেল 5 প্রকার নাউন। এরপর হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। এইটা কি? দেখেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এই সমস্ত জায়গায় যদি নাউন থেকে কোনো কোশ্চেন আসে, মূলত এই জায়গা থেকে আসে, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এখন আপনি বলতে পারেন যে কাউন্টেবল যা গোনা যায়, আনকাউন্টেবল যা গোনা যায় না, এটা তো সহজ জিনিস, এটা আবার দেখার কি আছে? কিন্তু এখানে অনেক কিছু আছে। এই নাউনের সাথে ভার্বের সম্পর্ক আছে। এই নাউন সম্পর্কে যার কনসেপ্ট থাকে না, সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালোভাবে সলভ করতে পারে না। তো এটা আপনাকে বা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মেন কথা হচ্ছে এটা। দেখেন, গণনার ভিত্তিতে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, cat, ম্যান, খাও, এক্সেট্রা, দোজ আর কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, আ cat, 2 cats, 2 cows, 3 men. সো দোজ আর কাউন্টেবল নাউন। ঠিক আছে, যেটা আমরা গুনতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যেটা গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে সাধারণত গোনা যায় না। অর্থাৎ সমস্ত প্রকার, মনে রাখবেন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। কারণ ম্যাটেরিয়াল নাউনকেও গোনা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনকে তো গোনাই যায় না। রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, information, advice, courage, patience, news, scenery, music, leisure, soap, etc. Those are আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। অ্যাডভাইস, আ পিস অফ অ্যাডভাইস, আ বার অফ সোপ, ফার্নিচার, আ পিস অফ ফার্নিচার, সোপ, আ বার অফ সোপ, ব্রেড, আ পিস অফ ব্রেড, নিউজ, আ পিস অফ নিউজ। অর্থাৎ এখানে বলছে যে ফ্রেজ ব্যবহারের মাধ্যমে এগুলোকে কাউন্টেবল করা যায়। মানে আমি একটা রুটি কিনবো দোকান থেকে, আমি কিন্তু এটা বলি না যে আমাকে রুটি দেন, আমি বলছি আমাকে একটা রুটি দেন, আমাকে 2টা রুটি দেন। অর্থাৎ ব্রেড, এটা হুইট, গম থেকে আসে। সো এটা একটা আনকাউন্টেবল নাউন। রাইস, ব্রেড, হ্যাঁ, ওয়াটার, স্যান্ড, স্যান্ড মানে বালি। সো আমি যখন একটা রুটি কিনছি, এই যে একটা বলে ফেলছি যে আমাকে একটা রুটি দেন, 2টা দেন, 4 পিস দেন, 5 পিস দেন। অর্থাৎ অ্যাজ আ ওয়ার্ড, যেটা রুটি, যে থিংস, যে ম্যাটেরিয়ালিস্টিক থিংস, যেটা হুইট থেকে আসছে, যেটা আমি কাউন্ট করতে পারছি না, এটা আনকাউন্টেবল নাউন। বাট এইটাকে আমি ফ্রেজ ব্যবহার করে কাউন্ট করছি। যেমন ওয়াটার, পানি, পানি শব্দটা আনকাউন্টেবল, কিন্তু আমি যখন বলছি আ বোতল অফ ওয়াটার, 2 বোতল অফ ওয়াটার, তখন এটা কাউন্টেবল হয়ে যাচ্ছে, 1 বোতল পানি বা 2 বোতল পানি। অর্থাৎ এই ফ্রেজ ব্যবহারের মাধ্যমে সেটা কাউন্টেবল হয়ে যাচ্ছে। বলছে মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল: লিকুইড, ওয়াটার, মিল্ক, অয়েল, ইন abstract ideas, advice, motivation, information, decision, powder and grains, rice, sand, wheat, mass noun, furniture here, মানুষের সাথে সম্পর্কিত যেগুলো, ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, স্টেট অফ বিং, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথাজিয়াজম, গ্যাস, অক্সিজেন, এয়ার, এক্সেট্রা। সো এই যে 8 প্রকার, অর্থাৎ লিকুইড, abstract ideas, powder and grains, mass noun, natural phenomena, state of being, feeling, gas. Those are uncountable noun. এখন কেন এগুলো আমাকে চিনতে হবে যে কোনগুলো কাউন্টেবল বা কোনগুলো আনকাউন্টেবল? এটা প্র্যাকটিক্যালি কোথায় লাগে, কোন জায়গায় প্রয়োজন হয়? দেখেন,
কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের তুলনামূলক বিশ্লেষণ বলছে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, যেমন আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন, হি হ্যাজ আ পেন। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন। যেমন সুগার মানে চিনি, চিনি ওজনে মাপা হয়, গোনা হয় না কিন্তু। আপনি যদি বলেন আই লাইক দ্য সুগার, দ্যাট উইল বি রং সেন্টেন্স। জাস্ট ইউ হ্যাভ টু সে আই লাইক সুগার, আই লাইকড সুগার, আই লাইক সুগার। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, যেমন অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, একটা খবর সম্প্রচার করা হয়েছে। জাস্ট ইউ হ্যাভ টু সে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, নিউজ। দেখেন, দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট ওটা সিঙ্গুলার ওয়ার্ড, যেহেতু ওটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্টে থাকে ভার্ব সিঙ্গুলার হয়। হ্যাজ, হ্যাভটা প্লুরাল ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সো ওয়ান নিউজ এরকম বলা যায় না, মনে করেন একটা খবর, এখন খবরের কয়েকটা শিরোনাম আছে, একটা হয়ে গেল, এখন আপনি সেটা দেখে বলছেন যে একটা খবর প্রকাশিত হয়েছে, এরকম বলা যাবে না। কোনো ধরনের সংখ্যাবাচক শব্দ বসানো যায় না আনকাউন্টেবল নাউনের আগে। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আই নিড ফার্নিচার্স, এটা বলা যায় না। ফার্নিচার শব্দটা, ফার্নিচার মানে আসবাবপত্র, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখবেন, খুবই কমন। ইউ হ্যাভ টু সে আই নিড ফার্নিচার। মনে করেন আপনার কিছু আসবাবপত্র দরকার, চেয়ার, টেবিল, বেড, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল। এখন সবকিছুকে একসাথে মিলাই বলছেন ফার্নিচার্স, ইট উইল বি রং, ইউ হ্যাভ টু সে ফার্নিচার, ফার্নিচার। ওকে। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, যেমন বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল। বয়েজ আর, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। আ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এরপর আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়, যেমন ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, খবর প্রদান করা হয়েছে বা দেওয়া হয়েছে। কারেক্ট। ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, ইনফরমেশন এটা একটা অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাজ ওয়েল অ্যাজ একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। তো এরপরে হ্যাভ বসবে না কখনোই, হ্যাভ একটা প্লুরাল ভার্ব। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়, হ্যাজ বসাতে হবে। তাহলে এখানে 4টা নিয়ম আছে, যদি আপনি এই 4টা নিয়ম ভালোভাবে বুঝতে পারেন, আপনার নাউনের এই ক্লাসটা আপনার জন্য পারফেক্ট বা আপনার শেখাটা সার্থক। সেটা হচ্ছে, 1 নাম্বার, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, অর্থাৎ এস যুক্ত করা যায় না। আর আনকাউন্টেবল নাউনের পর, অর্থাৎ নাউন মানে কি, সাবজেক্টের স্থানে বসবে বা অবজেক্টের স্থানে বসে, যাই হোক। তো যদি সাবজেক্টের স্থানে থাকে তাহলে ভার্ব কখনো সিঙ্গুলার হয় না, প্লুরাল ভার্ব হবে। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব, সরি, মানে প্লুরাল ভার্ব হয় না, সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস, অর্থাৎ প্লুরাল করা যায় না আনকাউন্টেবল নাউনকে। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসানো যাবে না। আর আনকাউন্টেবল নাউনের আগে মোস্ট অফ দ্য টাইম আর্টিকেল বসে না। সো এই হচ্ছে বিষয়, এটা আপনাকে জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। তাহলে এটা আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্ব যেটাই বলেন, এগুলো সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে মূলত নাউনের ফাংশন। নাউন থেকে আবার বলছি, যদি কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, মূলত এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বা এইখানে যে রুলস গুলো দেখলেন 1 2 3 4, 4টা, এইখান থেকে আসে। যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের পর প্লুরাল ভার্ব বসে না যদি সেটা সাবজেক্টের স্থানে থাকে, সিঙ্গুলার ভার্ব হয়। এই হচ্ছে মূলত বিষয়। এখন যা বললাম, যা দেখালাম, আমি বলছি না আপনি মুখস্থ করেন, আপনি লিখে রাখেন, ডিপলি পড়েন, জাস্ট বিষয়গুলো সম্পর্কে পরিচিত হন, আইডিয়া নেন, যে কথাগুলো বলছি সেটা একটু জেনে রাখেন। যেমন এখানে 2টা ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে এই 4টা নিয়ম, আর একটা হচ্ছে ওই যে ফার্স্টে বলছিলাম যে কমন নাউন কখনো একা বসে না, হয় সেটা প্লুরাল হয়, না হলে তার আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে। এই যে 2টা পয়েন্ট আমি বললাম, এই 2টা পয়েন্ট যদি এই সব কিছুর ভিতর থেকে জাস্ট এই 2টা পয়েন্ট যদি আপনি ধরে রাখতে পারেন, দ্যাট উইল বি বেনিফিট ফর ইউ, দ্যাট উইল বি বেটার ফর ইউ। কথা ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম কি বলছি? স্যার এই হচ্ছে মেইন এখানে বিষয়। হচ্ছে আপনার ওই যে ম্যাটেরিয়াল নাউনের হচ্ছে রাইসটা, এটা এটা আসলে কি হবে? কি হবে মানে বুঝি নাই। রাইসটা এটা তো আমরা আসলে গণনা করি না, হ্যাঁ, এটা কি ম্যাটেরিয়াল নাউন হবে না? হ্যাঁ হবে, কেন হবে না, অবশ্যই হবে। আর কি ঠিক আছে। ওখানে ছিল না, তো ওই জন্য ভাবলাম যে এইটা। সবকিছুই কি আর থাকে, হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বিষয়। আর এটার পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় একটু নিতে হবে, সেটা হচ্ছে, এটা আমি ওইভাবে পড়াই না বা দেখাই না। এটা হচ্ছে
আমি আপনাদের দেখাই, আমি পিডিএফ দিয়ে দিব। যারা আমার বইটা নিয়েছেন আপনারা আমার বইটাতে এই পার্টটা পাবেন, সেটা হচ্ছে এই ক্লাসগুলোর সাথে একটা করে হোমওয়ার্ক ফাইল থাকে। দেখেন, লেকচার 4, 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস 1 to 8 হোমওয়ার্ক। এইটা আপনাদের একটু করতে হবে রেগুলার ওয়েতে। এটা আমার বইয়ের যে 30 বা 31 চ্যাপ্টার আছে এখানে আপনি পাবেন। মানে স্পোকেন ইংলিশ শেখার মোস্ট ইম্পর্টেন্ট 120টা রুলস প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ বাংলা ইংলিশে দেওয়া আছে। এটা প্র্যাকটিস করলে হবে কি, জড়তাটা কেটে যাবে। জড়তাটা কেটে যাবে, ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা যাবে। যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে বলতে সহজ হবে, দ্রুত বলা যাবে। আমরা যে আটকে যাই, আমরা যে বেঁধে যাই, এই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে পারবো। সো এটা আপনাদেরকে একটু করতে হবে, এটা আপনাদেরকে একটু করতে হবে। আবারও বলছি, এটা অল্প অল্প করে প্রতিদিন প্র্যাকটিস করবেন, কারণ এইটা আমি করাই না। এটা আমি করাই না এর কারণ হচ্ছে এখানে আমার বোঝানোর বা দেখানোর কিছু নেই, বাট আমি হোমওয়ার্কটা দিয়ে রাখি এবং একটু বুঝিয়ে দিই যেটা আপনাদের করতে হবে। কারণ আমি যেটা পড়াই সেটা ডিটেলসে, যেটা আলোচনা করার, যেটা বোঝানোর, যেটা স্টুডেন্টরা বোঝে না সেটা, এটা আমি করাই না। কেন? এটা বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে এটাও ওটাও। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, এখানে পারে আছে, তার মানে এখানে আমার ক্যানের ব্যবহার করতে হবে, মডাল ভার্ব, যে রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে চাওয়া, তাহলে ভার্বের সাথে এস হবে। হি ওয়ান্টস, এই জায়গাটায় ফোকাস করতে হবে, এই জায়গাটা ঠিক রাখতে হবে। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। ডাউরি মানে যৌতুক। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে বাংলাটা হচ্ছে দিয়েছিল, পাস্ট টেন্সে। তাহলে গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। তাহলে এইভাবে আপনাদের এটা করতে হবে। এখানে 10টা বাক্য দেওয়া আছে, আপনি নিজের মতো করে নতুন 4টা বাক্য আপনি করেন। এই 10টা আপনি ভালোভাবে প্র্যাকটিস করে আপনি নতুন 4টা বাক্য ইংলিশে লেখেন। দেখেন তো আপনার ব্রেনে আপনি জেনারেট করতে পারেন কিনা। এরপর দেখেন, স্পোকেন রুলস টু হাউ অ্যাবাউট কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি অর হ্যাভিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং আউট টুডে অর হ্যাঙ্গিং আউট টুডে, ইউ ক্যান সে। শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন হয়। সো এইভাবে আপনি কয়টা সেন্টেন্স দেওয়া আছে, এর সাথে আপনি আর কয়টা সেন্টেন্স একটু করেন বা বলেন। হ্যাঁ, ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। হ্যাঁ, তাহলে দেখেন, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। এটা আমার হবে, আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। এখানে মেইন ভার্বটা কিন্তু ফিল। ফিল মানে ইচ্ছা করা, ফিল চাওয়া, অনুভব করা, ফিল লাইক। এই যে ইটিং, এই যে ড্রিঙ্কিং, এই যে হ্যাভিং, এই যে ফ্লাইং, এই যে স্লিপিং, এগুলো কিন্তু মূলত জেরান্ড, এগুলো কিন্তু কোনো ভার্ব না। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। বাংলায় আমি কন্টিনিউয়াস টেন্সে বলছি ঠিক আছে যে আমার ইচ্ছা করছে, কিন্তু ইংলিশে কিন্তু এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এই জন্য দেখেন ডোন্ট বা ডু ইউ দিয়ে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেন লেখা জানেন? কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো স্টেটিভ, ডাইনামিক না। যেমন ফিল, লাভ, লাইক, হিয়ার, আন্ডারস্ট্যান্ড, এক্সপেক্ট, থিঙ্ক, বিলিভ,
অ্যাপেয়ার, সিম, অনেক ভার্ব আছে যে ভার্বগুলো চলনশীল নয়, যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। বাংলায় কন্টিনিউয়াস টেন্সে বলতে পারেন, ইংলিশে বলা যায় না। যেমন আমি একটি পাখি দেখছি, মনে করেন এই যে একটা বাক্য, এটা আপনার দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আপনি বলবেন যে আই এম সিং আ বার্ড, আমি একটি পাখি দেখছি, বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, আই সি এ বার্ড। কেন জানেন? কারণ মনে করেন গাছের ডালে একটা পাখি বসে আছে, আপনি আপনার জায়গায় দাঁড়ায় দেখতেছেন, আপনি কি আপনার চোখ নিয়ে দৌড়াচ্ছেন? আপনি কি ওখানে কোনো কাজ করতেছেন? ওখানে কোনো অ্যাকশন হচ্ছে? হচ্ছে না। জাস্ট আমি বলছি যে আমি একটা পাখি দেখছি। তার মানে এটা হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস মানে কি? যেটা চলনশীল, চলমান। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, যেটা ডাইনামিক, দেখা যাচ্ছে। আমি চিঠি লিখতেছি, হাত দিয়ে কাজ করতেছি, কাজ করা, অ্যাকশন দেওয়া, যেখানে বোঝা যায়, যেখানে দেখা যায়, সেটা হচ্ছে মূলত কন্টিনিউয়াস টেন্স। আর বাংলায় কন্টিনিউয়াস হতে পারে, ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এরকম কিছু ভার্ব আছে যেগুলো বললাম, এই যে ফিল একটা ভার্ব, হ্যাঁ, হেয়ার, ফেয়ার, এইগুলো। সো এই হচ্ছে মেইন বিষয়, এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। রাইট। আচ্ছা, তাহলে আপনাদের যে কথাগুলো বললাম, এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, আপনারা একটু দেখবেন। এবং আমার একটা আলাদা ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, সেখানে শুধু পেইড কোর্সের স্টুডেন্টরা থাকে এবং তাদের টাস্কগুলো সাবমিট করে। আপনাদের কনভারসেশনের জন্য আলাদা একটা গ্রুপ আমি করে দিব যখন মেইন স্পোকেনের সেশনটা শুরু করব। এখন না, এটা আমার সব কিছুরই সিস্টেম আছে, আমি সিস্টেম ওয়াইজ করব। আপনারা আমার সাথে একটু কোঅপারেট করেন, থাকেন, দেখেন, বোঝেন। কারণ এই পর্যন্ত 76টা ব্যাচ চালিয়ে আসতেছি, আপনাদের এটা 77তম ব্যাচ। কোথায় কি করতে হবে, কিভাবে এক্সপার্ট করতে হবে, ফ্লুয়েন্ট করতে হবে, এটা আমি জানি। আমি সেইভাবে আমার মতো করে করাবো, আপনারা জাস্ট আমার সাথে একটু কোঅপারেট করবেন, আর কিছু না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আপনাদের আমি কনভারসেশন গ্রুপ করে দিব। হোয়াটসঅ্যাপে টাস্ক জমা দিলে হয় কি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে প্লাস বাইরের অনেক স্টুডেন্টের কাছে আছে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে শত শত মেসেজ আসে, ওইভাবে দেখা সম্ভব হয় না। এই জন্য আমার ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে পেইড কোর্সের স্টুডেন্টরা থাকে, ওই গ্রুপের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিব, এই যে যেমন কাজগুলো, এখানে 8টা রুল আছে, আমি এই 2টা দেখালাম, 8টা রুলস এখানে আছে। এই 8টি রুলস আপনি সবগুলো সেন্টেন্স পড়েন, পড়ে ইংলিশ করেন বাংলা থেকে, করে আপনি নতুন 4টা সেন্টেন্স আপনার মতো করে তৈরি করেন এই একই রুলস দিয়ে। প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে 4টা করে সেন্টেন্স আপনি তৈরি করেন, এটা প্র্যাকটিস করার পর। করে আপনি আমার ওই ফেসবুক গ্রুপটাতে আপনার নাম এবং ব্যাচ নাম্বার লিখে আপনি পোস্ট করেন, যে আপনার ব্যাচ হচ্ছে 77, আর নামটা লিখে পোস্ট করেন। যার যে জায়গায় ভুল হবে আমি আপনাদের ওইখানে জানিয়ে দিব। ঠিক আছে, যে আপনার এই সেন্টেন্সটা ভুল গেছে, এটা এরকম হবে। প্রত্যেকটা আমি চেক করি প্রতিদিন 2বার, যারা টাস্ক গুলো সাবমিট করে। এটা আমি আপনাদেরকে আমার ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ, সেটার লিংক আমি প্রোভাইড করব। আমার কথা কি বুঝতে পারছেন? আমি বোঝাতে পারছি? Yes, স্যার। sir. ওকে। স্যার, হ্যাঁ, একটা এ- কথা ছিল, এটা এখন হচ্ছে